নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, তাদের নিয়োগপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে ডক্টর ইউনূস, তাদের কর্মচারী। আর কর্মচারী মুনিবকে ছাত্রদেরকে জিজ্ঞেস না করে বিতর্কিত দুইজন উপদেষ্টা, একজন আফিরুদ্দিনের ভাই বশিরউদ্দিনকে নিয়োগ দিয়েছেন। মানুষ বলে যে, সবাই বলে যে বশিরউদ্দিনের নিয়োগের সাথে টাকা পয়সার লেনদেন। বশিরউদ্দিনকে নিয়োগ যখন দিয়েছেন, এটা আওয়ামী লীগের লোক। তারপরে মুস্তাফা সরোয়ার ফারুকী আওয়ামী লীগের লোক। আর মাস্টারমাইন্ড জানেন যে তিনি কিভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে এরা। তো এখানে তো বিএনপি আওয়ামী লীগ তো চিনে নাই, চিনের বাইরে। তো তো সরকারের এত লজ্জা কেন যে তিনি কি করতে চান, কতদিনে করতে চান, কেন করতে চান, কিভাবে করতে চান, এই কথাটুকু বলতে, বিবৃত করতে ওনার সমস্যা কি? কোন সমস্যা তো নাই। আপনি বলুন না, আমি আগামী 10 বছর ক্ষমতায় থাকতে চাই। ধন্যবাদ। টেবিল টক ইউকে দর্শক শ্রোতা, অপরদের বিজ্ঞ আলোচক, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনি দেখুন যে এখানে আওয়ামী লীগ বিএনপির কোয়েশ্চেনটা তো নাই। কোয়েশ্চেনটা ডক্টর ইউনূস 8 তারিখে বলেছেন যে আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা। একবারে স্পষ্ট, আমার নিয়োগকর্তা ছাত্ররা। তো ছাত্ররা বাংলাদেশের জনগোষ্ঠীর কত পার্সেন্ট, কয় শতাংশ মানুষ? এক। 2 নম্বর হচ্ছে, আজকে যখন ছাত্রদের একটি অংশ বলছে যে যারা নিয়োগকর্তা, তাদের নিয়োগপ্রাপ্ত ব্যক্তি ডক্টর ইউনূস তাদের সাথে কথা না বলে আওয়ামী লীগের জাতির পিতা ক্যারেক্টারে যিনি জাতির পিতার স্ত্রীর ভূমিকায় যিনি অভিনয় করছেন, তার স্বামী সরওয়ার ফারুকীকে উপদেষ্টা নিয়োগ দিয়েছে। সরওয়ার ফারুকী 2013 সালের 5ই মে রাত্রে 3টার সময় বলেছিলেন যে ফেসবুক স্ট্যাটাস দিয়ে জঞ্জাল মুক্ত শাপলা চত্বর। আরো সরওয়ার ফারুকীর 1-1.5 বছরের মধ্যে বহু আছে, কি বলে, অনেকগুলি স্ট্যাটাস আছে যে শেখ মুজিবকে নাকি ইতিহাস পরম মমতায় নির্মাণ করেছিল। তো এইগুলি, তো সরওয়ার ফারুকীকে আওয়ামী লীগকে প্রধান উপদেষ্টা, যে উপদেষ্টা নিয়োগের এখতিয়ার হচ্ছে প্রধান উপদেষ্টা, আর প্রধান উপদেষ্টা নিয়োগ করতে হচ্ছে ছাত্ররা। তো এখানে আমরা নাই, তো আমরা তো সিনে আউট। তাহলে আপনাদের আলোচনা কেন আসছে এখানে? আপনাদের আমরা সিনের বাইরে, তো আনলে তো হবে না, আমরা তো সিনের বাইরে। নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, তাদের নিয়োগপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে ডক্টর ইউনূস, তাদের কর্মচারী। আর কর্মচারী মুনিবকে ছাত্রদেরকে জিজ্ঞেস না করে বিতর্কিত দুইজন উপদেষ্টা, একজন আফিরুদ্দিনের ভাই বশিরউদ্দিনকে নিয়োগ দিয়েছেন। মানুষ বলে যে, সবাই বলে যে বশিরউদ্দিনের নিয়োগের সাথে টাকা পয়সার লেনদেন হচ্ছে। যেমন ডিসির লেনদেন হয়েছে, ডিসি নিয়োগের সময় বিশাল একটা বাজার হাট বসেছিল। কার সাথে হলো? এই সরকারের সাথে হলো নাকি ছাত্রদের সাথে হলো? আমার তো আইডিয়া যে এই আফিরুদ্দিনের ভাই বশিরউদ্দিনকে যখন নিয়োগ দেয়, বশিরউদ্দিন খুনের মামলার আসামি। বশিরউদ্দিন আফিরুদ্দিনের ভাই হিসাবে 17 বছর সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছেন, স্বৈরাচারের সকল সুবিধা গ্রহণ করেছেন। তো আজকে বশিরউদ্দিনকে নিয়োগ যখন দিয়েছেন, এটা আওয়ামী লীগের লোক। তারপরে মুস্তাফা সরোয়ার ফারুকী আওয়ামী লীগের লোক। আর মাস্টারমাইন্ড জানেন যে তিনি কিভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে এরা। তো এখানে তো বিএনপি আওয়ামী লীগ তো চিনে নাই, চিনের বাইরে। তো বিএনপি ইজ কনসার্ন ফর দ্যাট। জাস্ট বিএনপির কনসার্ন হচ্ছে যে আপনি কি করতে চান, কতদিনে করতে চান, এইটা একটু পরিষ্কার করে বিবৃত করুন। এর বাইরে বিএনপির কোনো কনসার্ন নাই। আজকে বিএনপির মহাসচিব নিশ্চয়ই দেখেছেন যে এই উপদেষ্টা নিয়োগের এখতিয়ার প্রধান উপদেষ্টার, আর প্রধান উপদেষ্টা নিয়োগ করতে হচ্ছে ছাত্ররা। এটা তারা জানে কিভাবে নিয়োগ। বিএনপির সাথে তো এটা আলোচনার এর আগেও যাদেরকে তিনি উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, বিএনপির সাথে আলোচনা করেন নাই। বিএনপির সাথে আলোচনা করলে এই শাকাওয়াতের মতো একটা বেয়াদবকে বিএনপি নিয়োগ দেওয়ার জন্য বলতো না নিশ্চয়ই। আপনার এই যে শিশু, আমি বললাম তো, আমি বললাম শাকাওয়াত আমার এইটা দিয়ে একটা মামলা করেছে আমার বিরুদ্ধে। শাকাওয়াত হলে আওয়ামী চর। 2009 সালে আওয়ামী লীগকে 8 সালের নির্বাচনে ক্ষমতায় আনার পেছনে কলকাঠি নেড়েছে শাকাওয়াত। বিএনপি এইটার সাথে যুক্ত থাকলে কোন অবস্থাতেই এই যে সজীব ভুইয়া, একটা 26 বছরের ছাউ ছানা যে বঙ্গভবনে লাভ পারতে পারতো, ছবি উঠালো তিশার সাথে, সরওয়ার ফারুকের বউয়ের সাথে, তাকে এলজিআরডি মিনিস্ট্রি দিত না। বিএনপি পৃথিবীর ইতিহাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে 26 বছর বয়সের কোনো ছেলে বসে নাই, পৃথিবীর ইতিহাসে নাই। তো এইটা হচ্ছে যে এইটা কেন করতেছেন, কি জন্য করতেছেন? এই এলজিআরডি মিনিস্ট্রি হচ্ছে সবচেয়ে সেনসিটিভ মিনিস্ট্রি। এখানে জনপ্রতিনিধিরা কাজ করেন। সমস্ত কি বলে আপনি মনে করেন কেন দিয়েছে জনপ্রশাসন? এটা দিবে, এটা কিছু চিহ্নিত লোকজনদের, চিহ্নিত একটি গোষ্ঠীর
কিছু লোকজনদেরকে পৌরসভা প্রশাসক নিয়োগ করা হবে, উপজেলার প্রশাসক নিয়োগ করা হবে, ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ করা হবে। এইটার জন্য এই সজীব ভুইয়াকে এই জায়গায় দেওয়া হয়েছে, বুঝছেন? আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তো এই জন্য আমি আজকে বলছি যে ডক্টর ইউনূস যে লেজের উপরে যে কাজটা করছেন, আমার কাছে মনে হচ্ছে ডক্টর ইউনূস খুব অসহায় একজন ব্যক্তি। তিনি যদি নিজের ইচ্ছাই করে থাকেন এগুলি, তাইলে উনি একজন আপাদমস্তক ভদ্রলোক, মানুষ হিসাবে খুব খারাপ, মানুষ ভালো না, ভদ্রলোক মানুষ খারাপ। আর যদি তার ইচ্ছার বাইরে এগুলো হয়ে থাকে, তাইলে তিনি অত্যন্ত অসহায় অবস্থায় আছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের প্রতি আমার সকল ধরনের সহমর্মিতা, সহযোগিতা সবকিছু আছে এবং সমর্থন আছে। বাট আমার কাছে মনে হচ্ছে ডক্টর ইউনূস এই ক্ষেত্রে বড়ই অসহায় একজন মানুষ। আমি মারুফ ভাইয়ের প্রায় সবগুলি কথার সাথে একমত, প্রায় সবগুলি কথার সাথেই 99% কথার সাথেই একমত। আমি মনে করি যে আপনি যেটা বললেন এইটা জায়গাটাতে আসি, এই সরকারের অগ্রাধিকারের প্রশ্নটা ছিল মানুষের অধিকার, হওয়া উচিত ছিল মানুষের অধিকার, গণতন্ত্র এবং গণতন্ত্রের দ্বার উন্মোচন করে নির্বাচন। সরকারের প্রতিনিধিদের বড়ই লজ্জা আর কি যে একটি শব্দ উচ্চারণ করতে, সেটার নাম হচ্ছে, সবচেয়ে কম শব্দ যেটা উচ্চারণ করেন সেটা হচ্ছে নির্বাচন। আপনি ডক্টর ইউনূস যেটা 11ই সেপ্টেম্বর তিনি 33 মিনিট বক্তৃতা করেছেন, আমরা যখন কথা বলি প্রায় আমরা 120 শব্দ প্রতি মিনিটে বলি। তো আমি যদি মনে করি ডক্টর ইউনূস খুব সজ্জন মানুষ, বিজ্ঞ প্রাজ্ঞ মানুষ হিসাবে মিনিটে 100 শব্দ ইউজ করেছেন, তাহলে 3300 শব্দ ইউজ করেছেন। 3300 শব্দের মধ্যে একটি শব্দ নির্বাচন নামক শব্দটি ছিল না, নাম্বার 1। নাম্বার 2 দেখবেন, এরপরে আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বললেন যে আমরা আগামী 18 মাসের মধ্যে একটি নির্বাচন আমরা পেতে পারি, প্রত্যাশা করছি। তার যে প্রেস সচিব তিনি কন্ট্রাডিক্ট করে বললেন সরকার যখন যে তারিখ বলবে নির্বাচন সেটা হচ্ছে নির্বাচন তারিখ। তারপরে আপনি দেখবেন যে আসিফ নজরুল বললেন যে 2025 সালের মধ্যে, মতিউর রহমান চৌধুরীর সাথে একটা ইন্টারভিউতে তিনি বললেন যে 2025 সালের মধ্যে আমরা একটা নির্বাচন আমাদের পক্ষে করা সম্ভব। তার ধর্ম উপদেষ্টা তিনি বললেন যে, এবং আসিফ নজরুল 24 ঘন্টার মধ্যে তিনি বললেন এটা প্রধান উপদেষ্টার মুখ দিয়ে এই নির্বাচন শব্দটি আসলে ভালো হয়। এটা আমার সরকারের বক্তব্য না। ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ তিনি বললেন যে আসিফ নজরুল যাহা বলেছেন এটা সরকারের বক্তব্য না, আমরা একটি ইন্টারিম সরকার, শেখ হাসিনা 7 মাসের মাথায় তিনি গদিচ্যুত হয়েছেন, আমরা তো আরো 4.5 বছর ক্ষমতায় থাকতেই পারি। বাহ, আপনি দেখুন না। তো এখন আপনি তাকে এই যে আমাদের ফারুক বলেছে যে বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল, সব রাজনৈতিক দল এই সরকারের পাহারার জন্য রাত দিন কাজ করে, সরকার যখনই বিপদে পড়ে তখনই এই রাজনৈতিক দলগুলি এগিয়ে যায়। আর আমাদের বোন, সিলেটি বোন, আমার হবিগঞ্জের, আমার বাড়ি হবিগঞ্জের বোন বলেছেন গত পরশুদিন, বলেছেন যে বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য কোনো অভ্যুত্থান করে নাই। আপনি দেখেছেন এটা আসছে। আরো অনেকগুলি কথা বলেছেন, আমি জাস্ট কথাটা বললাম। তাইলে দেখা গেল যে এই সরকার যে দীর্ঘ সময় যদি থাকতে চান, আমার কথা হলো আমরা তো প্রায় 15 বছরের বেশি সময় এই গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে ছিলাম। আমরা আরো বছর 2-1 আন্দোলন সংগ্রাম করার প্রিপারেশন ছিল, 3 বছর ছিল, 4 বছরও করতাম। আমরা ইলিয়াস আলী চৌধুরী আলমের মতো মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম। আমাদের ভোলা জেলা ছাত্র দলের সভাপতি নুরি আলম পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে 22 সালের আগস্টের 1 তারিখে। যুবদল নেতা আব্দুর রহিমকে গুলি করে হত্যা করা হচ্ছে। তো এইরকম আমরা তো এটার মধ্যে আমরা প্রিপেয়ার ছিলাম। তো আমরা আজকে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারের কাছে আমি কি ওই শেখ হাসিনার সময় আমার যে প্রত্যাশার যে ব্যারোমিটার ছিল ঠিক একই জায়গায় পালসটা থাকবে আপনি মনে করেন? প্রত্যাশার ব্যারোমিটার পালসটা কি শেখ হাসিনার জায়গায় থাকুক এটা চান? নিশ্চয়ই না। তো সরকারের এত লজ্জা কেন যে তিনি কি করতে চান, কতদিনে করতে চান, কেন করতে চান, কিভাবে করতে চান, এই কথাটুকু বলতে, বিবৃত করতে ওনার সমস্যা কি? কোন সমস্যা তো নাই। আপনি বলুন না আমি আগামী 10 বছর ক্ষমতায় থাকতে চাই, অথবা বলুন যে এত বছর আমি 20 বছর ক্ষমতায় থাকতে চাই, আমি বিপ্লবী সরকার, আমি 20 বছর ক্ষমতায় থাকবো, আমার
আমি এই করব 20 বছরে, আমি এতদিনে এই 20 বছরে এত কাজ করব, আমি এইগুলোকে এইভাবে করব। তাইলে আমরা নিশ্চিন্ত হয়ে, আমি আপনাকে বলি, আমরা কেউ লেখাপড়ায় মন দিব, আমাদের কেউ বাচ্চাদের পড়াবো, আমাদের কেউ বিদেশ চলে যাব, আমরা কেউ 20 বছর হলে আমরা 18 বছর পরে দেশে এসে আবার সরকারের সাথে ইয়ে করব। আমাদের এক একজন এক এক প্ল্যান হবে। মারুফ ভাইয়ের পত্রিকা এই যে মিরর এশিয়া, সেটা উনি আরো কিভাবে বাংলাদেশে এসে কিভাবে বের করবেন, এটা আরো এটা এক্সপ্যান্ড করবেন কিনা, না উনি সরকারি যোগ দিবেন, উনি প্ল্যান করবেন। আমাদের প্রত্যেকের আলাদা আলাদা প্ল্যান আছে, কিন্তু সরকারকে বলতে হবে যে তিনি কি করতে চান, কতদিনে করতে চান, কেন করতে চান, কিভাবে করতে চান। যেহেতু আমাদের সন্তানদের রক্তের, আমাদের রক্তের উপর দিয়ে সরকার প্রতিষ্ঠিত। এইটা আমার মনে হয় জানতে চাওয়াটা আমার মনে হয় খুব অন্যায় নয়।